Okay, so I welcome you all to our another class on equation. In this class, we are going to discuss on business problems. আমরা আমাদের আগের ক্লাসগুলোর কন্টিনিউশন হিসেবে আজকের ক্লাসে ইকুয়েশনের বিজনেস প্রবলেমসগুলো নিয়ে আলোচনা করব। সো বিজনেস প্রবলেমগুলোর মধ্যে বেশ কিছু জিনিস থাকবে, যার মধ্যে বেসিক ওয়ার্ড প্রবলেমস থাকবে, ফিনান্সিয়াল প্রবলেমসগুলো থাকবে, অর্থাৎ যেগুলো আমরা ইকুয়েশন দিয়ে সলভ করব। আবার রেভিনিউ, কস্ট ফাংশন, প্রফিট ফাংশন এগুলো নিয়েও ম্যাথস থাকবে। তো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাসটা। আপনারা সবাই আমাকে শুনতে পাচ্ছেন ঠিক মতো? জি স্যার। জি স্যার। ওকে, স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। ফাইন। আমাদের গত ক্লাসে আমরা বেসিক ইকুয়েশনগুলো নিয়ে আলোচনা করেছিলাম, তো আজকে আমরা ইকুয়েশনের বিজনেস প্রবলেম নিয়ে আলোচনা করব এই ক্লাসটিতে। তো খেয়াল করেন, the sum of two numbers is 25. One of the numbers exceeds the another by 9. Find the numbers. একদম সিম্পল একটা ওয়ার্ড প্রবলেম। Sum of two numbers is 25. দুটো নাম্বারের যোগফল 25। একটি নাম্বার আরেকটি নাম্বারের চেয়ে 9 ঘর বড়, 9 অঙ্ক বড়। দুটো নাম্বার বের করতে হবে। তো লেটস বিগিন। লেট দ্য নাম্বার বি x, ওয়ান নাম্বার বি x। একটা নাম্বার ধরে নিলাম x, তাহলে অন্য নাম্বারটা হবে কি? একটা নাম্বার যেহেতু আরেকটা নাম্বারের চেয়ে 9 ঘর বড়, 9 অঙ্ক বড়, তাহলে একটা নাম্বার x হলে আরেকটা নাম্বার হবে x প্লাস 9। এখন আমাকে বলে দিয়েছে দুটো নাম্বারের যোগফল কত? দুটো নাম্বারের যোগফল বলেছে 25। তাহলে সেই শর্ত অনুসারে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন তাহলে কি হবে? x plus 9 equals to 25, 2x plus 9 equals to 25, 2x equals to 25 minus 9. Okay. 2x plus 9 equals to 25, তাহলে আমরা এটা যদি ট্রান্সপোজ করি, পক্ষান্তর করি, 9টার পাশে চলে যায়, তাহলে 25 বিয়োগ 9, 25 থেকে 9 গেলে 16, 2x ডিভাইড বাই 2, 16 ডিভাইড বাই 2। এটা কিভাবে করছি আমরা? উভয়পক্ষকে, সমীকরণের উভয়পক্ষকে 2 দিয়ে ভাগ করলে x ইকুয়ালস টু হচ্ছে কত? 8। একটি সংখ্যা যদি 8 হয় তাহলে অপসংখ্যাটি হবে, আমরা দেখেছিলাম অপসংখ্যাটি হবে x প্লাস 9। তাহলে একটি সংখ্যা 8 হলে অপসংখ্যাটি হবে 8 প্লাস 9 ইকুয়ালস টু 17। একটি সংখ্যা 8 হলে অপসংখ্যাটি হবে 17। ঠিক আছে? এই ম্যাথসটা আমাদের কারো কোনো প্রবলেম আছে? আমরা কি বুঝতে পেরেছি সবাই? জি স্যার। ওকে, একটা সিম্পল অঙ্ক দিয়ে শুরু করলাম। আচ্ছা আসেন, এরপর আসেন আরেকটা ছোট্ট অঙ্ক করে এই একই নাম্বার প্রবলেম নিয়ে। বলছে the difference between two numbers is 48. The ratio of the two numbers is 7:3. What are the two numbers? রেশিও অর্থ হলো, বাংলা অর্থ হলো অনুপাত। ঠিক আছে? বলছে দুটো সংখ্যার যোগফল 48, যেখানে কিনা সংখ্যা দুটোর অনুপাত হলো 7:3। অর্থাৎ একটা সংখ্যা যদি 7 হয় তাহলে আরেকটা সংখ্যা হবে 3। একটা সংখ্যা যদি 7 হয় তাহলে আরেকটা সংখ্যা হবে 3। সো আমরা প্রথমেই ধরে নেই কমন রেশিও হলো x। কমন রেশিও মানে x ধরে নিলাম, অর্থাৎ একটা যদি 7x হয় তাহলে আরেকটা হবে 3x। ওকে, একটা সংখ্যা যদি 7x হয় আরেকটা সংখ্যা হবে 3x। খেয়াল করে দেখেন 7x আর 3x এর মধ্যে যদি আমরা ডিভাইড করি তখন আমাদের কি হচ্ছে? আমরা যদি এই যে ধরেন আমরা যদি কি করি, খেয়াল করেন 7x ডিভাইডেড বাই 3, এখানে কি হয়? আমি যদি কাটাকাটি করি কি হবে? 7/3 হচ্ছে না? হচ্ছে কিনা আমাকে একটু আপনারা হ্যাঁ স্যার। রেসপন্স করেন। জি স্যার। জি স্যার হচ্ছে। তাহলে আমরা যদি 7x/3 করি তাহলে দেখা যাচ্ছে কি আমাদের আনসারটা আসছে। আমাদের আনসারটা আমরা যেভাবে চাচ্ছিলাম সেভাবেই আসছে। ওকে, এখন আসেন তাহলে একটা অঙ্ক ধরলাম 7x আর একটা অঙ্ক ধরলাম আমরা কত?
3x। তাহলে 7x এবং 3x অনুপাত হলো, এবং আবার বলছে এই দুটো সংখ্যার কিন্তু বিয়োগফল হলো 48, বিয়োগফল হলো 48। তাহলে ইন জেনারেলি আমরা বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করলে পজিটিভ নাম্বারটা পাবো। যেহেতু 48টা পজিটিভ নাম্বার, আমরা ধরে নিচ্ছি বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যার বিয়োগফলটাই হলো 48। তো অ্যাপারেন্টলি যেটাকে আমরা বড় দেখা যাচ্ছে 7x, একটা হলো 3x। তো 7x - 3x = 48, ডিফারেন্স করলে 4x, 4x = 48। উভয় পক্ষকে আমি যদি কি করি 4 দিয়ে ভাগ করি, উভয় পক্ষকে 4 দিয়ে বিভাজন করলে আমরা যেটা পাচ্ছি 4x কে 4 দিয়ে ডিভাইড করলে x, 48 কে ডিভাইড করলে 4 দিয়ে 12। তাহলে x এর মান হলো 12। এখন একটা সংখ্যা তাহলে কি দাঁড়াচ্ছে 7 × x বা 7 × 12 = 84। 7 12 84, 7 12 84, 3x 3 12 36 বা 3 12 36। তাহলে একটা সংখ্যা হবে 84 আর একটা সংখ্যা হবে 36। আমরা কি বুঝতে পারছি সবাই? জি স্যার। জি স্যার। ওকে, আচ্ছা পরের অঙ্কটা। দি লেংথ অফ এ রেক্টেঙ্গেল, একটা আয়ত লেখো, একটা আয়তক্ষেত্র, is twice its breadth, is twice its breadth if the perimeter is 72 meter, find the length and breadth of the rectangle। এখানে একটু মনে হয় আছে let the breadth, আচ্ছা এখানে একটু the length বলেছে। আয়তক্ষেত্রটির কি বলছে? আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের কত গুণ? আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের কি বলছে? Twice. Twice। 2x. হ্যাঁ, তাহলে আমরা একটু সিম্পল দেখেন আপনারা, একটা আয়তক্ষেত্র, ওকে, সো এটার ব্রেথ হলো এটা, এটা হলো ব্রেথ, হ্যাঁ ব্রেথ, আর এটা হলো লেংথ। এখন বলছে এটা যা, এটা তার দ্বিগুণ। এটা যদি x হয় তাহলে এটা কি হবে? 2x. x, ওকে 2x। জি স্যার। এটা x হলে এটা হবে 2x। সেটাই বলছে আমাকে, যদি আমি ব্রেথ বা প্রস্থ ধরি x, তাহলে লেংথ বা দৈর্ঘ্য হবে 2x। প্যারামিটার পরিসীমা হলো 72, প্যারামিটার বা পরিসীমা হলো 72। সো देयरफॉर অ্যাকর্ডিং টু দি কোশ্চেন 2 × x + 2x = 72। আমরা আয়তক্ষেত্রে বা রেক্টেঙ্গেলের পরিসীমা বা রেক্টেঙ্গেলের প্যারামিটারের সূত্র জানি আমরা 2 × length + y। পরিসীমা বলতে আসলে বোঝায় সীমাটা, পরিসীমা মানে হলো এটা পুরোটা সীমা। তাহলে এরকম x এখানে আছে, এদিকে 2x হবে, এদিকে 2x হবে, আর এদিকে x হলে এদিকে x হবে। তাহলে এগুলো সব যোগ করেন, x + x, 2x + 2x, ওকে, তাহলে 2x 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 6x, ওকে, আলটিমেটলি কিন্তু এটা 6x ই হচ্ছে, দেখছেন? পরিসীমা মানে হলো এই সীমাগুলোর যোগফল। পরিসীমা মানে কি? এই যে সীমা দেখতে পাচ্ছেন, এই সীমাগুলোকে একসাথে করলে কত হবে? এই সবগুলো সীমাকে যোগ করব, আর ক্ষেত্রফল হলো এই অংশটা, 70. ওকে। ক্ষেত্রফল আমরা যাচ্ছি না, আমরা এখন আপাতত পরিসীমা, শুধু সীমাগুলোর যোগফল। পরিসীমা মানেই হলো শুধু সীমাগুলোর যোগফল। তাহলে আসেন আমাদের সীমাগুলোর যোগফল বলছে 72। তাহলে 2 × x + 2x = 72, 2 × 3x = 72, 6x = 72, তাহলে x = 12। যেহেতু আমরা জানি উই নো লেংথ অফ দ্য রেক্টেঙ্গেল, আমরা কত ধরেছিলাম? 2x। কেন? x এর দ্বিগুণ। তাহলে আর আয়তক্ষেত্রটির কি? আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হলো 2x বা 2 × 12 = 24। রেক্টেঙ্গেলটির আমরা পাচ্ছি, দৈর্ঘ্য পাচ্ছি 24, লেংথ হলো 24 মিটার, ব্রেথ হলো 12 মিটার। এই 12টা কি অ্যাকচুয়ালি আমাদের ব্রেথ, 12টা কি? সো আসুন আমরা পরের ম্যাথটা দেখি। আশা করি এটা আমরা এটা সবাই বুঝতে পারছি। জি স্যার। জি স্যার, বুঝছি স্যার এটা। আমি আগে বেসিক গুলো একটু আলোচনা করতেছি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে পরের ম্যাথগুলো বুঝতে। দেখেন, Aaron is 5 years younger than Ron. Aaron is 5 years younger than Ron. 4 years later, Ron will be twice as old as Aaron. Find their present age. এগুলো সবগুলো আমরা ওয়ার্ড প্রবলেম গুলো আগে করছি, তাহলে আমাদের জিনিসটা ক্লিয়ার হবে যে ইকুয়েশন গুলো আমরা কিভাবে, সবগুলো লিনিয়ার ইকুয়েশন। বলছে অ্যারন রনের চেয়ে 5 বছরের ছোট। অ্যারন ইজ 5 years younger than Ron. দুটো নাম অ্যারন এবং রন। অ্যারন হলো 5 বছরের ছোট রনের চেয়ে, তাহলে রন অ্যারনের 5 বছরের বড়, দুটাই করতে পারি। 4 years later Ron will be twice as old as Aaron. Find their present age. তাহলে অ্যারন যেহেতু রনের 5 বছরের ছোট, তাহলে রনের বয়স যদি হয় x, রনের বয়স ধরলাম x, অ্যারন তো 5 বছরের ছোট, তাহলে অ্যারনের বয়স হবে x - 5, 5 বছরের ছোট।
ও 4 বছর পরে, হ্যাঁ এদের তো বর্তমান বয়স ধরেছি, সবসময় মনে রাখবেন এই ধরনের ম্যাথগুলো আমরা সবসময় বর্তমান বয়সটা ধরবো। রনের বর্তমান বয়স যদি এক্স হয় তাহলে অ্যারনের বর্তমান বয়স এক্স মাইনাস 5, যেহেতু সে সবসময় 5 বছরের ছোট থাকবে বড় ভাইয়ের চেয়ে, বা ছোট থাকবে। সো 4 বছর পরে রনের বয়স যদি হবে এক্স প্লাস 4, 4 বছর পর, এটা 4 বছর পরে এক্স প্লাস 4, এটাও কি 4 বছর পরে হবে এক্স মাইনাস 5 প্লাস 4। হ্যাঁ বলতে 4 বছর পরে রনের বয়স অ্যারনের দ্বিগুণ হবে। সো অ্যারনের বয়সকে 4 বছর পরে আমরা যদি 2 দিয়ে গুণ করি, 4 বছর পরে আমরা যদি অ্যারনের বয়সটাকে 2 দিয়ে গুণ করি, সেটা রনের বয়সের সমান হবে। ঠিকভাবে আমরা লিখলাম x + 4 = 2 × x - 5 + 4, বা 2 × x - 1 মাল্টিপ্লাই করলে 2x - 2, পক্ষান্তর করলে কি হচ্ছে আলটিমেটলি x - 2x = -2 - 4 -x - 6, x এর মান হচ্ছে 6। তাহলে স্যার এটা আবার একটু বুঝিয়ে দিলে ভালো হয় স্যার। আচ্ছা কোন অংশ থেকে বুঝো নাই? স্যার এটা ওই 2x আপনার ওই ডবল হয়ে যাবে, মানে 2x দ্বিগুণ হয়ে যাবে স্যার, তো ওইটাতে বুঝিনি। আচ্ছা একটু খেয়াল করো, আমাকে বলছে কি, আমাকে একজনের বয়স বলছে কি, যে বড় ভাই বা রনের বয়স আমি ধরে নিচ্ছি কত এক্স, অ্যারন রনের চেয়ে কত বছরের ছোট? 5 বছরের ছোট, তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস 5। এটা কি বর্তমান বয়স? এটা হলো তাদের বর্তমান বয়স। 4 বছর পরে দোনোজনের 4 বছর করে বাড়বে না? 4 বছর পর, এটা হলো 4 বছর পর। এখন দেখো 4 বছর পরে এর বয়স হবে এক্স প্লাস 4, একইভাবে এরও বয়স হবে 4 বছর পরে কত? এটা। তাহলে দেখো 4 বছর পরে ওর বয়স এক্স প্লাস 4 রয়ে গেল, 4 বছর পর ওর বয়স হলো এক্স মাইনাস 1। এখন বলতেছে 4 বছর পরে এই বয়সটা, 4 বছর পরে বলতেছে কি এই বয়সটা কি হবে? এর অর্ধেক হবে, এর বয়স এর দ্বিগুণ হবে, এটা কি হবে 2x হবে, মানে দ্বিগুণ হবে, 2 গুণ হবে। তখন দেখা যাচ্ছে তাহলে কি হবে x + 4 = রনের বয়স যেহেতু বড়, তার বয়সটা হবে এর বয়সের দ্বিগুণ। ঠিক আছে, এটুকু বুঝতে পারছো? এটুকু বুঝতে পারছি আমরা সবাই? ওকে জি তাহলে স্যার। ক্যালকুলেশন করো জি, x স্যার। + 4, এখানে 2x - 2, x + 4 2x - 2, তো 2x টা পাশে নিয়ে আসো, অথবা x টাকে পাশে নিয়ে যাও, তাহলেই হয়। এই এখানে করলে -2, এর পাশে আসলে +2, আর এখানে 2x, x টাকে পাশে নিয়ে গেলে 2x - x, তাহলে x এর মান কত দাঁড়াচ্ছে? 4 আর 2 এর 6। এই x এর মান 6 হলে, হ্যাঁ একজন, তাহলে এটা কি হচ্ছে, এই ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি? 6 + 4 কত? একজনের বয়স 10। তাহলে এর বয়স কত পাচ্ছি? বর্তমান বয়সটা এটা। আমাকে যদি x এর মান যদি 6 হয় তাহলে কি দাঁড়াচ্ছে? বর্তমান আমাকে কি বের একজনের করতে, বয়স বর্তমান বয়স বের করতে বলছে না? তো বর্তমান বয়স একজনেরটা কত? 6। তো প্রথম জনেরটা 6 হলে দ্বিতীয় জনেরটা কত হবে? x - 5, তাই না? তাহলে কি হবে? ওটা হবে x - 5 হলে 1। একজনের বয়স যদি 6 হয় তাহলে আরেকজনের বয়স হবে কত? এখান থেকে x - 5, x - 5 মানে 6 - 5, 6 - 5 মানে কত? 1। একজনের বয়স যদি 6 হয়, আরেকজনের বয়স হবে কত? 6 - 5 = 1। একজনের বয়স যদি 6 হয়, আরেকজনের বয়স হবে 1। এই তো, বুঝতে পারছি? জি স্যার। মাহি বুঝতে পারছেন এখন? জি স্যার এখন বুঝছি স্যার। ওকে, এটা সিম্পল অঙ্ক, এগুলো আপনারা এমনি বুঝবেন, এগুলো ছোট অনেক অনেক আগের অঙ্ক। ওকে আসেন, প্রশ্নটা দেখেন। A number is divided into two parts such that one part is 10 more than the other. একটা নাম্বার দুই ভাগে ভাগ করা হয়েছে, তো একটা ভাগ আরেকটা ভাগের চেয়ে 10 বড়।
যদি দুটো ভাগেরই রেশিও হয় 5:3, ফাইন্ড দি নাম্বার এন্ড দি টু পার্টস। ওই দুটো নাম্বার এবং দুটো পার্টস বের করেন। প্রশ্নটা কি আমরা বুঝতে পারছি? মাহি, কি আপনি প্রশ্ন বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা দেখেন, একটা একটা নাম্বারকে আমি দুই ভাগ করেছি, তো এক ভাগ যদি x হয় তাহলে আরেক ভাগ কত হবে? x + 10, সিম্পল, এটা তো বুঝি। এখন বলছে এই দুটো সংখ্যা, একটা নাম্বার বলছে x আর একটা নাম্বার হলো x + 10, তাহলে বলছে এই দুটো রেশিও হলো 5:3। 5:3 মানে কি হবে? হ্যাঁ, বড়টা এবং ছোটটা, তো x + 10টা আমরা বড় বুঝতেই পারছি, তাহলে x + 10 ডিভাইড বাই x = 5/3 হবে। এটুকু তো বুঝতে পারলাম নাকি? x + 10 ডিভাইড বাই x = 5/3 কিভাবে হয়েছে আমরা কি এটা সবাই বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, তো এখন কি করব? ক্রস মাল্টিপ্লাই করব। এটা প্রয়োজন হলে আমরা এখানে রাফ করে দেখতে পারি। x + 10 ডিভাইড বাই x = 5/3। এখন এটা ক্রস মাল্টিপ্লাই করলে কি দাঁড়াচ্ছে? 3x + 30 = 5x। ওকে, এটাই। এখান থেকে ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে? 5 থেকে 3 গেলে 2x, 2x = 30, 30 থেকে 2 দিয়ে ডিভাইড করলে x আলটিমেটলি আসে 15। এটা আমরা ক্যালকুলেশনটা খাতায় করে নিব। ওকে, এটা বুঝতে পারছি আমরা। এভাবেই আমরা x এর মানটা আসে 15। আমি তো সময় বেশি নিচ্ছি না, এগুলো সিম্পল অঙ্ক। সো একটা সংখ্যা যদি হয় 15, তাহলে একটা পার্ট যদি হয় 15, তাহলে আরেকটা পার্ট হবে 15 + 10 = 25। ঠিক আছে, একটা সংখ্যাকে দুই ভাগ করেছি, অর্থাৎ 25 কে দুই ভাগ করে 40 কে দুই ভাগ করে এক ভাগ লিখলাম 25, এক ভাগ লিখলাম 15, এরকম লিখি। এক ভাগ লিখলাম 25, এক ভাগ লিখলাম 15। তো একজন যদি 15 হয় তাহলে আরেকটা ভাগ হবে কত? 25। ঠিক আছে, একটা ভাগ যদি 15 হয় আর বাকি ভাগটা হবে 15 + 10 মানে 25। আসেন পরের অঙ্কটা দেখি। রবার্টস ফাদার is 4 times as old as Robert. রবার্টের বাবা রবার্টের চেয়ে 4 গুণ বড়, বয়সে 4 গুণ বড়। একই অঙ্ক, 5 বছর পরে বাবার বয়স রবার্টের বয়সে 3 গুণ হবে। ফাইন্ড देयर প্রেজেন্ট এজ। ওই আমরা 4 নম্বর অঙ্কটা যেভাবে করেছি সেভাবে বর্তমান বয়সটা আগে ধরে নিব। সো রবার্টের বাবা 4 গুণ বড়, আগেরটা তো ছিল প্লাস অথবা মাইনাস, এটা কিন্তু মাল্টিপল গুণ। তো রবার্টের বয়স যদি x হয় তাহলে বাবার বর্তমান বয়স কত? 4x। রবার্টের বয়স x হলে বাবার বয়স হবে 4x, যেহেতু 4 টাইমস মানে হলো মাল্টিপল, এটা মাল্টিপ্লাই করতে হবে। ওকে, সো আফটার 5 ইয়ার্স রবার্ট says will be x + 5, ফাদার says will be 4x + 5। সিম্পল, আমরা আগের অঙ্কটা যেভাবে করেছিলাম 4 নাম্বারটা সেরকম। এই বর্তমান বয়সের সাথে 5 বছর যোগ করেছি দুজনের। এটা হলো রবার্টের 5 বছরের মানে বর্তমান বয়স, এটা রবার্টের বাবার বর্তমান বয়স। তো দুটোটার বর্তমান বয়সের সাথে 5 বছর যোগ করেছি, x + 5, 4x + 5। অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন বলতেছে 5 বছর পরে বাবার বয়স সন্তানের বয়সের 3 গুণ হবে। তাহলে 5 বছর পরে সন্তানের বয়স এটা, সন্তানের বয়স কোনটা? এটা, আর বাবার বয়স এটা। কিন্তু যেহেতু 3 গুণ হবে, কারটা? এটা বাবার বয়স, এটা সন্তানের বয়স। সন্তানের বয়স বাবার বয়সের 3 ভাগের 1 ভাগ, অথবা বাবার বয়স সন্তানের বয়সের 3 গুণ। তাহলে সন্তানের বয়সকে 3 দিয়ে গুণ করতে হবে আলাদা করে। ঠিক আছে, সো ক্যালকুলেশন করলে 4x + 5 = 3x + 15। ক্যালকুলেশন করেন 4x - 3x = x, 15 - 5 = 10, তাহলে x = 10। x এর মান 10 হলে 4x = হবে কত? 40। তো সন্তানের বয়স 10 বছর হলে বাবার বয়স হবে 40 বছর। তো বর্তমানে রবার্টসের বয়স 10 বছর, বাবার বয়স 40 বছর। ওকে, আসেন একটা এই অঙ্কটা একটু দেখি। Difference in the measures of two complementary angles is 12 degree. ওকে, দুটো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ডিফারেন্স বলছে 12 ডিগ্রি। আচ্ছা আমরা দেখে নিই কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কোনটা। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হলো, দেখেন আমি যদি বলি এই দুটো অ্যাঙ্গেল নিচ্ছি আমি, এই দেখেন। ওকে, এটা কত ডিগ্রি? এটা একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা একটা 90 ডিগ্রি। ওকে, এখন এই অ্যাঙ্গেলটাকে যদি আমি ডিভাইড করি সামহাউ,
আমি অ্যাঙ্গেলটাকে যদি ডিভাইড করি সামহাও এই, সেই ক্ষেত্রে এই দুইটাকে পরস্পরের কি বলবো, কমপ্লিমেন্টারি বলবো। অর্থাৎ এই দুইটা গুণ, এই যদি দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হয়, যদি দুটো কোণের যোগফল, if the sum of two angles is 90 degree, then they will be known as complementary angle of each other. একজনকে আরেকজনের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলা হবে। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? আমরা কি বুঝতে পারছি? জি স্যার, বুঝছি স্যার। তাহলে দেখো, একটা অ্যাঙ্গেল যদি x হয়, এখানের মধ্যে একটা অ্যাঙ্গেল যদি x হয়, তাহলে বাকি অ্যাঙ্গেলটা কি হবে? 90 মাইনাস x। ক্লিয়ার? একটা অ্যাঙ্গেল যদি x হয়, তাহলে আরেকটা অ্যাঙ্গেল হবে 90 মাইনাস x। এই দুটো যোগ করলে 90 হচ্ছে। ওকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল। সো 90 ডিগ্রি অ্যাঙ্গেল যদি হয়, সেক্ষেত্রে আমরা কি বলবো, দুইটা কোণের বা দুইটা অ্যাঙ্গেলের যোগফল বা সামেশন যদি হয় 90 ডিগ্রি, তাহলে একে অপরকে পরস্পরের কি বলবো, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। আসেন, তাহলে কমপ্লিমেন্ট অফ x ইকুয়ালস টু 90, ডিফারেন্স বিটুইন দ্য টু কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। ওকে, দুটো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের যোগফল বিয়োগফল বলতেছে 12। তা আমি তো পাচ্ছি, একটা পাচ্ছি x, হ্যাঁ আমি একটা পাচ্ছি x, তাহলে আরেকটা কি হবে 90 মাইনাস x। সো গিভেন देयर ডিফারেন্স 12 ডিগ্রি। তো 12 ডিগ্রি যদি ডিফারেন্স হয়, তাহলে কি হবে 90 মাইনাস x ইকুয়ালস টু 12 ডিগ্রি। 90 মাইনাস x ইকুয়ালস টু 12 ডিগ্রি। So 90 minus x equals to 12 degree. 90 minus 2x equals to 12. Minus 2x equals to 12 minus 90 minus 78. 2x divided by 2, 78 divided by 2, x equals to 39. So therefore 90 minus x equals to 90 minus 31 equals to 51. অর্থাৎ একটা অ্যাঙ্গেল, একটা কোণ যদি হয় 39, তাহলে আরেকটা কোণ হবে 51. Therefore the two complementary angles are 39 degree and 51 degree. বুঝতে পেরেছি? স্যার একটা জিনিস বলিনি স্যার, এটা হচ্ছে 2x ডিভাইডেড 2 করছে স্যার, 70 ডিভাইডেড 2, এটা কিভাবে আসছে? এটা ভাগ করলাম, খেয়াল করেন। আমরা এটুকু তো বুঝতে পারছেন, এই লাইনটা তো বুঝতে পারছেন 90 ডিগ্রি। এটা তো এই দুটো বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে 12 ডিগ্রি। আচ্ছা, এখানে আমরা কেন বড়টা থেকে ছোটটা বিয়োগ করতেছি? কারণ আমাকে যে ডিফারেন্সটা আছে সেটা পজিটিভ। তো পজিটিভ ডিফারেন্স কখন আসবে? যখন আমি হায়ার ভ্যালু থেকে, হায়ার নাম্বার থেকে লোয়ার নাম্বারটা বিয়োগ করব, তখনই আমার পজিটিভ ভ্যালু আসবে। সেজন্য আমি হায়ারটা থেকে বিয়োগ করছি 90 মাইনাস x মাইনাস। ওকে, আমি ধরে নিচ্ছি যেহেতু একটা আর একটার থেকে বিয়োগফল 12, এখন এখানে দুটোই করা যেত। আচ্ছা যাই হোক, আপাতত দেখেন 90 মাইনাস x মাইনাস x ইকুয়ালস টু 12। ওকে, 90 মাইনাস x মাইনাস x ইকুয়ালস টু 12। মাইনাস 2x টাকে রেখে দিলাম, 12 মাইনাস 90 হলো, পক্ষান্তর করলাম, এই 90টা ওই পাশে গেল। তো বিয়োগ করলে কত আসে? বিয়োগ করলে কত আসে? মাইনাস 78 স্যার। ওকে, তো ভাগ করেন, ভাগ করলে কি আসছে? x ইকুয়ালস টু কত আসবে? 78 ডিভাইড বাই 2 ইকুয়ালস টু কত? 39 না স্যার? 2টা মানে 2টা কেমনে ইউজ করছি, কেমনে ইউজ করছি ওটা? আরে উভয়পক্ষকে 2 দিয়ে ভাগ করছি আর কি, তুমি এই লাইনটা ইগনোর করো না। এই দুইটা নিয়ে ক্রস মাল্টিপ্লাই করা যায় না? 2 দিয়ে উভয়পক্ষকে ভাগ করলে কত হয়? 78 কে 2 দিয়ে ভাগ যাবে না? এই দুইটা x এর ক্ষেত্রে গুণ সম্পর্ক না? এই দুইটা 78 এর নিচে নিয়ে আসো না, তাইলেই তো হচ্ছে। ওকে স্যার, বুঝছি। আরেকটু দেখো, না বুঝলে বলো। স্যার বুঝছি স্যার, এটা মানে মাল্টিপ্লাই করে এখানে দেখেন, আমরা এখানে কিন্তু দুই ভাবে করতে পারি। এখানে অঙ্কটা কিভাবে করছে? একভাবে করছে না, x এর মান 39 হয়েছে, তাই 90 মাইনাস x ইকুয়ালস টু 51 হয়েছে। আপনি অঙ্কটাকে অন্যভাবেও করতে পারেন, আমি আবার দেখাচ্ছি। আচ্ছা, বাকিদের কোনো কোয়েশ্চেন আছে নাকি বাকিরা এটা বুঝে গেছেন? আরেকটু করে বুঝাচ্ছি, খেয়াল করেন। এখানে কোনটা বড় কোনটা ছোট আমি তো নির্দিষ্ট করি নাই, কিন্তু আমি যেহেতু এখানে বড়টাকে দেখাচ্ছি 90 মাইনাস x, সেজন্য আমি 90 মাইনাস x থেকে x টা বিয়োগ করছি। দ্যাটস ইট, এখানে কনফিউজ হওয়ার কিছু নেই। কিন্তু যদি আমি এরকম ধরতাম, আচ্ছা এটা কি নিশ্চিত এটাকে x ধরতে হবে, এটাকে 90 মাইনাস x কেন ধরবো, এটা তো একটা প্রশ্ন হতে পারতো। আপনারা আমাকে প্রশ্ন করতে পারতেন না, স্যার আপনি এটাকে কেন x ধরছেন, এটাকেই তো x ধরা যেত। হ্যাঁ ধরা যেত, সেক্ষেত্রে অঙ্কটা এভাবে হবে, অঙ্কটা এভাবে হবে। কিভাবে হবে? এই
এটাকে x ধরলাম, এটাকে 90 মাইনাস x ধরলাম, ধরা যাবে, কোনো সমস্যা নেই, অঙ্ক তো কোনো ভুল হবে না। সেক্ষেত্রে তখন আমরা কি করব, আমাকে ডিফারেন্স বলেছে 12, তো ডিফারেন্সে যেহেতু পজিটিভ, খেয়াল করেন ডিফারেন্সে যেহেতু পজিটিভ, আমি এখানে যেহেতু x এটাকে ধরছি, আমাকে অবশ্যই মনে রাখতে হবে, আমাকে অবশ্যই কি করতে হবে, বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে, না হলে পজিটিভ নাম্বার আসবে না। খেয়াল করেন, আপনারা যদি এমন করেন, এই যেমন ধরেন এখানে কি ছোট অ্যাঙ্গেলটা কত, 90 মাইনাস x না, সেক্ষেত্রে আপনি ছোটটা থেকে বড়টা বিয়োগ করে 12 বলতে পারবেন না, কারণ ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলে অবশ্যই নেগেটিভ মান আসবে, নেগেটিভ সাইন আসবে। আগেরটাতে কেন আমি করছিলাম, কারণ আমি বড়টাকে 90 মাইনাস x আসছিল সেই জন্য। এখানে তো ছবি থেকে আমরা বুঝতে পারছি কোনটা বড় কোনটা ছোট, আমি ধরেই নিচ্ছি এটা বড়, তাহলে সেক্ষেত্রে হবে x মাইনাস 90 মাইনাস x ইকুয়ালস টু 12 ডিগ্রি। এখন ক্যালকুলেশন করেন তো কি হয়, x প্লাস x যদি হয় তাহলে এটা হয়ে যাবে পজিটিভ, আবার এদিকে হয়ে যাচ্ছে 12, এটা মাইনাস 90, মাইনাস 90 ও পাশে গেলে হয়ে যাবে প্লাস 90, এখানে হচ্ছে 2x, এখানে হচ্ছে 102। আপনারা অঙ্ক যেভাবে চান সেভাবে করতে পারেন, সমস্যা নাই, সঠিক করতে হবে। উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলে কত হয় মাহি, এখন দেখো উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলে কত হবে, x ইকুয়ালস টু কি আমরা এভাবে লিখতে পারি না, খেয়াল করেন তো, এভাবে লিখতে পারবো? 51। জি স্যার পারবো। আচ্ছা ফাইন, তো এখন কাটাকাটি করেন, কি হয় 51, তো একটা যদি 51 হয়, এটা যদি 51 হয়, এটা 51, তাহলে এটা কি হবে 90 মাইনাস 51 কত, 90 মাইনাস 51 কত, আর 39। 39। তাহলে আনসার হলো একটা 51 আর একটা হলো 39। ওকে, তো সেক্ষেত্রে দেখেন আমি বারবার বলছি, যেটাকে আমি এখানে যেহেতু আমি এখানে আপনারা সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন, আপনি বলতে পারবেন দ্য লার্জ অ্যাঙ্গেল, যেটা বড় অ্যাঙ্গেল, দ্য লার্জার অ্যাঙ্গেল ইজ 6x, দেন দি কমপ্লিমেন্ট অফ x ইকুয়ালস টু 90 মাইনাস x। এভাবে লিখলে আপনাকে আগে নির্দিষ্ট করে দিতে হবে কোনটা বড় ধরছেন, অথবা একটা ছোট্ট চিত্র এঁকে দিবেন, তাহলে সুবিধা হবে। তো আশা করি আমরা এটা বুঝতে পারছি, বড় সংখ্যা বড় অ্যাঙ্গেলটা হবে 51, ছোট অ্যাঙ্গেলটা হবে 39, যদিও এই রেশিওটা ঠিক নেই, এটা অনেক বেশি বড় দেখাচ্ছি, গ্রাফিক্যালি অনেক বড় দেখাচ্ছে, এটা গ্রাফিক্যালি অনেক ছোট দেখাচ্ছে, এটা আমরা অত মেজার করে আঁকিনি। ওকে, এটা 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 মোটামুটি ভালো হবে যদি এরকম হতো, একটু কিছুটা এরকম হতো তাহলে বোঝা যেত, কিন্তু সেটা হলে আমরা ঠিক বুঝতে পারতাম না কোনটা বড় কোনটা ছোট, এই জন্য আমি এভাবে আঁকছি। আমি তো আঁকার আগে আর জানতাম না কোনটা বড় কতটুকু বড় হবে, সেটা তো আর জানতাম না, সেই জন্য আঁকছি, সমস্যা নেই। ওকে, তো আঁকার এখন তো বুঝতে পারছি আমি যে কোনটা 51 ডিগ্রি, কোনটা বড়, জি স্যার, জি স্যার। ঠিক আছে। ওকে, আসেন পরের অঙ্কটা দেখেন। পরের অঙ্কটাও লিনিয়ার ইকুয়েশন অঙ্ক, সিম্পল অঙ্ক। কস্ট অফ 2 tables and 3 chairs is $705. মোবাইল কে আনিছো আসলে আমি চেক করতে দিকে যাব না। ওকে, আমরা প্রশ্নটা পড়েছি আশা করি। Cost of 2 tables and 3 chairs is $705. If the table cost $40 more than the chair, find the cost of the table and the chair. Cost of 2 tables and 3 chairs. আমরা কি শুনতে পাচ্ছি? জি স্যার শুনতে পাচ্ছি। Okay. The cost of 2 tables and 3 chairs is $705. বলতেছে দুটো টেবিল এবং তিনটা চেয়ারের যোগফল হলো কত, $705। যদি টেবিলের দাম চেয়ারের দামের $40 বেশি হয়, ফাইন্ড দ্য কস্ট অফ দ্য টেবিল এন্ড দ্য চেয়ার। বলছে টেবিলের দাম চেয়ারের দামের চেয়ে $40 বেশি, এখন আমাকে চেয়ার এবং টেবিলের দাম বের করতে হবে। তাহলে দেখেন, দ্য টেবিল কস্ট $40 মোর দেন দ্য চেয়ার। লেট আস অ্যাজিউম দ্য কস্ট অফ দ্য চেয়ার টু বি x। আমরা প্রথমেই ধরে নিলাম চেয়ারের দাম কত, x, চেয়ারের দাম x।
তাহলে টেবিলের দাম হবে সিম্পল $40 প্লাস এক্স বা এক্স প্লাস 40 যেভাবেই লিখেন, যেহেতু চেয়ারের দাম হচ্ছে টেবিলের দাম কি $40 বেশি। এখন সেই হিসেবে তিনটা চেয়ারের দাম কত হবে? একটা চেয়ারের দাম যদি $X হয়, তিনটা চেয়ারের দাম 3x। একটা টেবিলের দাম 40 প্লাস এক্স হলে দুটো টেবিলের দাম 2 × 40 প্লাস এক্স। এখন বলছে কি আবার এই চেয়ার দুটা টেবিল এবং তিনটা চেয়ারের যোগফল হলো 705। তাহলে সেটা লিখলাম 2 × 40 প্লাস এক্স প্লাস 3x ইকুয়ালস টু 705। এই অংশটুকুকে আমরা সবাই বুঝতে পারছি? জি স্যার বুঝছি এই স্যার। অংশটুকু আমরা সবাই বুঝতে পারছি? ওকে ফাইন। তাহলে এখান Yes. বাকিটা হলো ক্যালকুলেশন। 40 × 2 80, x প্লাস 3x, x ইকুয়ালস টু 2 ইকুয়ালস টু 2x 3x। তো 2x আর 3x যোগ করলে 5x। তো 80 প্লাস 5x ইকুয়ালস টু 705। তাহলে 5x ইকুয়াল টু 705 মাইনাস 80। তো 705 থেকে 80 গেলে 625, 625 কে 5 দিয়ে ভাগ করলে 125। তো একটা টেবিলের দাম, একটা চেয়ারের দাম আসছে কত আমার? 125 টাকা। একটা চেয়ারের দাম আসছে 125 টাকা। তাহলে চেয়ার টেবিলের দাম হবে 125 যোগ 40 অর্থাৎ 165 টাকা। ঠিক আছে, তাহলে আমরা চেয়ার এবং টেবিলের আলাদা আলাদা দাম পেয়ে গেলাম। এটাকে আমরা বুঝতে পারছি নাকি আর ক্যালকুলেশন করে দেখাতে হবে? সিম্পল অঙ্ক কিন্তু আমরা বুঝতে পারছি। কেউ না বুঝলে আমাকে একটু রেসপন্ড করেন, কোনো সমস্যা নেই। কোনো না বুঝলে রেসপন্ড করেন, আমি বুঝিয়ে দিচ্ছি আবার। আচ্ছা ঠিক আছে, এরপর তাহলে আপনারা আবার পরের প্রশ্নটাও পড়েন। If 3/5 of a number is 4 more than half the number, then what is the number? Okay, খেয়াল করেন 3/5 of a number is 4 more than half of the number. 3/5 of the number is 4 more than half of the number. এখন দেখেন হচ্ছে কোন একটা সংখ্যার হাফ তার 3/5 এর চেয়ে 5 ভাগের 3 ভাগের চেয়ে 4 ঘর বড়, 4 অঙ্ক বড়। বলছে 3/5 of a number is 4 more, আচ্ছা 3 ভাগের 5টা বড়। 5 ভাগের 3 ভাগ একটা সংখ্যার 5 ভাগের 3 ভাগ ওই সংখ্যাটার অর্ধেকের চেয়ে 4 বড়। আমরা প্রথমে একটা অঙ্কটা ধরে নিই আগে। একটা খেয়াল করেন, আমরা প্রথমে ধরে নিচ্ছি সংখ্যাটা কত? x। আমরা প্রথমে ধরে নিচ্ছি সংখ্যাটা x। সংখ্যাটা যদি x হয় তাহলে এই সংখ্যাটা 3/5 মানে কি? 5 ভাগের 3 ভাগ। 5 ভাগের 3 ভাগ। তো 5 ভাগের 3 ভাগ কত হবে? 3x ডিভাইড বাই 5। আর এই সংখ্যাটার অর্ধেক কত? x ডিভাইড বাই 2। এখন আমাকে বলছে সংখ্যাটার 3 ভাগের 5 ভাগের 3 ভাগ সংখ্যাটার অর্ধেকের চেয়ে কতটুকু বড়? বলছে 4 ঘর বড়। ওকে, তো এখান থেকে এখন আমাকে সংখ্যাটা বের করতে হবে। তাহলে আমরা লসাগু করে নেই। 5 × 2 = 10, 5 দিয়ে ভাগ করলে 2, 6, 6x মাইনাস 5x ইকুয়ালস টু 4। তাহলে 6x মাইনাস x ইকুয়াল 5x ইকুয়ালস টু x 7.40। আমরা বুঝতে পারছি? তাহলে x এর মান যদি 40 হয় সংখ্যাটি তাহলে কত পেয়ে গেলাম? সংখ্যাটি হলো তাহলে x ইকুয়ালস টু 40। এই জিনিসটা কি আপনাদের এখন ক্লিয়ার হয়েছে? জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার ক্লিয়ার। মাহি বুঝতে পারছেন? জি স্যার বুঝছি। ওকে, সেই ক্যালকুলেশনটাই করে দেখানো হয়েছে। এখন আসেন আমরা কিছু ফিনান্সিয়াল প্রবলেমে চলে যাই, যেগুলো আমরা ফিনান্সিয়ালি ক্যালকুলেশন করব। খেয়াল করেন এখানে ইফ এ পেয়ার অফ শুজ কস্টস $52.50 ইনক্লুডিং এ 714% ট্যাক্স। আচ্ছা এখানে একটু ভুল আছে, এটা অ্যাকচুয়ালি এটা একটা প্রিন্টিং মিস্টেক। এটা 7 and 1/4 হবে। 7:1/4 দেখতে পাচ্ছেন এরকম, এটা হবে অ্যাকচুয়ালি। এখানে এটা প্রিন্টিংটা মিস্টেক হয়েছে। এটা 714 অ্যাকচুয়ালি এটা 7:1/4, 7:1/4 বা 7.25। তো এটা ইগনোর করেন, সমস্যা নেই, আমরা তো দেখতে পাচ্ছি
সলিউশনটা দেয়া আছে। বলছে ইফ এ পেয়ার অফ শুজ কস্ট $52.50 ইনক্লুডিং 7 and 1/4% ট্যাক্স, এটার উপরে 7.5 বা 7.25% ট্যাক্স কাউন্ট হবে। বলছে এক জোড়া জুতার দাম কত? $52, $52.5, যার উপর কিনা 7.25% ট্যাক্স কাউন্ট হবে। 7.25% কে আবার এভাবে ডেসিমেল আকারে আমরা লিখে নিই। 7.25% মানে কি? 7.25% means what? 7.25, আচ্ছা 7 and 1/4 যে 7.25, এটুকু তো আমরা সবাই বুঝি, তাই না? এটা তো আমরা জি সবাই স্যার। বুঝি। 7:1/4 যে 7.25, এটা তো বুঝি। 1/4 মানে হলো 0.25। তো 7.25 কে যদি আমরা ডেসিমেলে নিয়ে যাই তাহলে এটা কি করতে হবে? আরো 100 দিয়ে ডিভাইড করতে হবে। পার্সেন্টেজ মানে কি? অ্যাকচুয়ালি পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজ মানে হলো 1/100। সো 7.25% মানে 7.25 ডিভাইড বাই 100 ইকুয়ালস টু কি হবে? এটা 0.725। ওকে, 7.25% means 0.0725। 0.0725। ওকে, সো এখন দেখেন আমাকে বলছে হোয়াট ইজ দ্য অরিজিনাল কস্ট অফ আইটেম বিফোর ট্যাক্সেস আর অ্যাডেড। হ্যাঁ, এখন এই $52 ভিতরেই বলছে কি আছে? ট্যাক্স আছে। খেয়াল করেন, $52 এটা ইনক্লুসিভ, এখানে ট্যাক্সের পরিমাণটা এখানে ইনক্লুড করা আছে। তো বলছে ট্যাক্সটা ধার্য করার আগে এটার দাম কত ছিল? তাহলে নিশ্চয়ই এটা ট্যাক্স ধার্য করার আগে নিশ্চয়ই এটা কস্টিং ছিল, ওটার সাথে ট্যাক্স যোগ করার পরে হয়েছে কত? $52। আমি কি বুঝতে পারছি ব্যাপারটা? আগে কোন আগে এক জোড়া জুতার একটা দাম ছিল, ওই দামের সাথে ট্যাক্সটা অ্যাড করার পরে হয়েছে এটা $52। তাহলে দেখেন the amount of tax is this rate, হ্যাঁ, is this rate times the original cost of item। তো আমরা প্রথমে দেখি, let's see represent the cost of the item before taxes are added। ট্যাক্স যোগ করার আগে আমরা ধরে নেই ওই জিনিসের দাম ছিল কত? C টাকা। ওই দামটা ছিল কত? C টাকা। তো একটা জিনিসের দাম যদি C টাকা হয়, একটা জিনিসের দাম যদি C হয়, তাহলে এটা ট্যাক্স কত হবে? C into 0.0725 না? এটা হবে না? আমি যদি বলি কোন একটা জিনিসের দাম যদি 100 টাকা হয়, যদি 5% ট্যাক্স হয়, তো 5% ট্যাক্স আমাকে বলেছে 5% ট্যাক্স, তখন আমি 200 টাকা 5% ট্যাক্স যদি বের করতে হয় তাহলে কি করতে হবে? 200 গুণ 0.05, এভাবে করবো না? করবো কি না? জি স্যার। জি স্যার। এটা আসবে আনসার। তো আমার যদি C হয়, আমার যদি কস্ট হয় C, তাহলে এটার উপর ট্যাক্স হবে C ইন্টু 0.0725। বুঝতে পারছি? তাহলে দেখেন একটা জিনিসের দাম যদি C টাকা হয়, কস্টিং যদি C হয়, তাহলে ট্যাক্স হবে 0.725 ইন্টু C। তো এখন টোটাল কস্ট হবে তখন C প্লাস 0.725 ইন্টু C। এটা হলো কস্ট, এটা হলো ট্যাক্স। তো কস্ট এখানে ট্যাক্স যোগ করলে আমরা কি পাবো? টোটাল কস্ট। টোটাল কস্ট দেওয়া আছে 52.50। 52.50। তাহলে এই দুটো যদি আমি অ্যাড করি কি হবে? এই দুটো অ্যাড করলে C প্লাস 0.0725 করলে 1.0725 হবে। 1 কি হবে? এই দুটো যদি যোগ করি তখন হবে 1.0725। তো সিটা রেখে দিলাম, এটাকে নিয়ে ক্রস মাল্টিপ্লাই করলাম, 52.50 কে 1.0725 দিয়ে ভাগ করলে হবে 48.95 অ্যাপ্রক্সিমেটলি। ওকে, সো কস্ট অফ দ্য আইটেম বিফোর ট্যাক্স ইজ 48.95। দ্যাটস ইট। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পেরেছি আমরা, নাকি? জি স্যার। সিম্পল। এটা যোগ করব 1.0725, যে কেউ একটু ক্যালকুলেশন করলেই হবে। সেই 1.0725 দিয়ে 52.50 কে ডিভাইড করব, ডিভাইড করলে চলে আসবে 48. এরপর আসেন, একটা ফিনান্সিয়াল প্রবলেম দেখতে পাচ্ছি। এখানেও একটু আমাদের প্রিন্টিং মিস্টেক আছে, এটাও 5.125% হবে। এটা আপনারা ইগনোর করেন, এই জিনিসটা ইগনোর করেন।
হ্যাঁ, এটাও 1/8, 1/8 হলে একটা ইয়া হবে। যাই হোক, আমরা ওখানে যাচ্ছি না। দেখেন বলছে given 5:1/8%, 5:1/8% annual interest rate, how long will it take $1,200 to yield 307.50 in simple interest? ওকে, আমাকে বলছে 5.125%। আমি আবার বলছি 5.125%, 5.125% ইন্টারেস্ট রেটে 1200 টাকা কত বছরে গিয়ে বা কত সময় পরে গিয়ে কি হবে? 360 টাকা, 307.50, $307.50 হবে। ওকে, এটা কি আমাদের কনফিউশন হচ্ছে? এই 5.125টা আমি একটু ক্যালকুলেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে। এটা হবে অ্যাকচুয়ালি 5:1/8%। যে কেউ আপনারা ক্যালকুলেশন করেন 1/8, 1/8 করলে কত হবে? ওকে, 1/8 ইকুয়ালস টু কত আসলো? 0.125। দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, এটাই দেখার জন্য আমি এখানে আনছি। তো 5:1/8%টাই হলো অ্যাকচুয়ালি 5.125%। ওকে, ঠিক আছে, আশা করি এই কনফিউশনটা আর থাকবে না। এখন আসেন, আমাকে প্রশ্ন কি বলেছে? আমাকে প্রশ্নে বলেছে যে কত সময় পরে $1200 কি হবে? $307.50 পরিণত হবে। কত পার্সেন্ট ইন্টারেস্ট রেটে? 5.125% রেটে। 5.125% ইন্টারেস্ট রেটে $1200 কত সময় পরে $307 হবে? তো আমরা এখানে সিম্পল ইন্টারেস্ট রেটের ফর্মুলাটা ইউজ করব। সিম্পল ইন্টারেস্ট রেটের ফর্মুলা হলো I = PRT, যেখানে P হলো প্রিন্সিপাল। আমি আবার বলছি, খেয়াল করুন, P মানে প্রিন্সিপাল, R মানে রেট অফ ইন্টারেস্ট, T মানে টাইম। ওকে, সো আমাকে গিভেন ইন্টারেস্ট ফর দ্য টাইম পিরিয়ড, আমাকে বলছে ইন্টারেস্ট পাবো আমি কত? $307। হ্যাঁ, আমাকে বলছে $1200 উপরে $307। আমি একটু কারেকশন করি, আমার মনে হচ্ছে আমি প্রশ্নটাকে স্যার আই ইকুয়াল টু এটা কি লিখছে স্যার? আমি আই ইকুয়াল টু আসছি মাহি, আমি বুঝাচ্ছি। মানে কি আমি প্রিন্সিপাল? ওকে, আমি বুঝাচ্ছি আবার। আমার মনে হচ্ছে আমার একটু কারেকশন করার প্রয়োজন। হাউ লং উইল ইট টেক 1200 টু ইল্ড, এই কথাটা আমি মনে হয় উচ্চারণ করিনি। ইল্ড মানে হলো এটার মধ্যে যে ইন্টারেস্টটা আর্ন হবে। আমি বলেছিলাম সম্ভবত, আমার যেটুকু মনে পড়ছে, কতদিন পরে $1200 $360 হবে, এটা বলেছি। এটা ভুল ছিল। আমার এখানে অ্যাকচুয়ালিটা হবে হাউ লং উইল ইট টেক 1200, অর্থাৎ 1200 টাকার উপরে $307.50, হ্যাঁ, কতদিন পরে কি হবে? ইন্টারেস্ট আর্ন হবে 5.125% রেটে। আমি একটা একটা করে বলছি। প্রথমে আমাকে দিয়েছে ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেট কত দেওয়া আছে? 5:1/8% বা 5.125%। ওকে, আমাকে কি দিয়েছে? রেট অফ ইন্টারেস্ট দিয়েছে। রেট অফ ইন্টারেস্ট দিয়েছে, এটা এখানে ভুল আছে আবারও, 5.125% বা 0.0525। এটা আমাকে রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে, খেয়াল করেন। 5.125%, 5.125% যে কথা, 5.125 ডিভাইড বাই 100 একই কথা। প্রিন্সিপাল কত দিচ্ছে? প্রিন্সিপাল দিয়েছে $1200। এই P = $1200। ইন্টারেস্ট কত হবে ওই নির্দিষ্ট সময় পরে? 307.50। এটা হলো ইন্টারেস্ট, যেটা কত বছর পরে হবে? টি সময় পরে, টি বছর পরে। এই টি সময় পরে আমার $1200 ইন্টারেস্ট হবে $360। টি সময় পরে, টি সময়টা মাস হতে পারে, বছর হতে পারে, টি সময় পরে গিয়ে $1200 ইন্টারেস্ট হবে $360, 5.125% রেটে। এখন আমি মানগুলো বসিয়ে দেই। I = PRT। তো I এর মান কত? ইন্টারেস্ট হলো 307.50, প্রিন্সিপাল 1200, আর এর মান 0.05125, টি তো লিখে দিলাম। তো এই দুটাকে মাল্টিপ্লাই করব। এই দুটাকে মাল্টিপ্লাই করলে হয় 61.5। 61.5 দিয়ে 307.50 কে ডিভাইড করেন, কি হয়? 5। 307.50 আমরা
আমার প্রশ্নটা কত ছিল? 307.50 307.50 divided by what? 61.5 61.5 কত হলো? আনসার আসলো আমার 5, আনসার আসলো 5। তাহলে টি এর মান কত? 5। অর্থাৎ 5.125% ইন্টারেস্ট রেটে, আমি আবার বলছি 5.125 ইন্টারেস্ট রেটে $1200 উপরে আমার 307.50 ইন্টারেস্ট আসবে 5 বছর পরে। আপনার এটা করার সময় এই অংশটুকু কারেকশন করে নেবেন। এটা হবে 5:1/8। সামহাও এটা প্রিন্ট এই ওয়ার্ডে টাইপ করার সময় হয়তো টাইপিং এরর হয়েছে। এটা হবে অ্যাকচুয়ালি 5.125। 5.125% রেটে $1200 5.125% রেটে কয় বছর পরে? 5 বছর পরে গিয়ে আমার ইন্টারেস্ট হবে 307.50। এটা ইল্ড। ওকে, আমরা কি বুঝতে পারছি ম্যাথটা? এখন ক্লিয়ার হয়েছে? জি স্যার। এখানে আপনারা একটু কারেকশন করে নেবেন। এই 518টা এটা হবে 5.125। আচ্ছা আসেন পরের ম্যাথটা একটু হ্যালো, স্যার কারেন্ট চলছে না। আজকে বেশি একটু কারেন্ট ডিস্টার্ব করতেছে সবখানেই। ক্লাস নিবে না?
আমার কথা শোনা যাচ্ছে এখন? জি স্যার। ওকে, এতক্ষণ একটু ইন্টারনেট কানেক্টিভিটি ডিস্টার্ব করছিল। আচ্ছা, এখন কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা আমাকে কনফার্ম করুন তো। জি স্যার। ওকে, জি স্যার। আপনারা কি প্রশ্নটা করেছিলেন? প্রশ্নটা কি পড়েছিলেন? স্ক্রিনের প্রশ্নটা পড়তে পারছিলেন? এক্সাম্পল 12টা? না স্যার, স্ক্রিনটা চলে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন 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 দেখতে পাচ্ছেন তাই না? জি স্যার। আচ্ছা, এখন দেখতে পারলাম। আমরা এখন আরেকটু দেখি। এটা ইন্টারনেট কানেক্টিভিটি মাঝে মাঝে ডিস্টার্ব করবে আমাদের অনলাইন ক্লাস, এটা একটা চ্যালেঞ্জ। তো এটা মাথায় রেখে আমাদেরকে অ্যাকচুয়ালি করতে হবে। আচ্ছা আসেন, আমি বলছি আবার, প্রশ্নটা শুনেন। বলছে ম্যারি তার টোটাল সেভিংস $3040, সেটা সে দুটো অ্যাকাউন্টে রেখেছে। একটা মিউচুয়াল ফান্ডে রেখেছে, আর একটা রেখেছে তার কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্টে। ওকে, ক্লিয়ার? মাহি বুঝতে পারছেন? ফাইজা বুঝতে পারছেন? ফাইজা, ক্যান ইউ লিসেন টু মি? আর ইউ হিয়ার? ওকে, ওনারা দুজনই মনে হয় নেই। যাই হোক, যে কোনো একজন একটু রেসপন্ড করেন। জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে ঠিক আছে, মাইকটা অফ রাখেন, আমি বলছি। দেখেন, বলছে ম্যারি তার জমানো $3400 দুটো অ্যাকাউন্টে ইনভেস্ট করেছে। সে একটা মিউচুয়াল ফান্ডে রেখেছে, আর কিছু টাকা রেখেছে সে কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্টে। সো গত বছর সে মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্ট থেকে 8% ইন্টারেস্ট পেয়েছে, আর কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্ট থেকে পেয়েছে 5%। ও দুটো ইন্টারেস্টের পরিমাণ একত্র করলে আমরা পাচ্ছি $245। এখন আমাকে বের করতে হবে সে কোন অ্যাকাউন্টে কত ডলার ইনভেস্ট করেছিল। ওকে, কত ডলার ইনভেস্ট করেছিল। আমি সিম্পল করে ফেলি জিনিসটা। আমি যদি ধরে নিলাম সে মিউচুয়াল ফান্ডে রেখেছিল $X, তো মিউচুয়াল ফান্ডে যদি $X রেখে থাকে, তাহলে আদার ফান্ড যেটা কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্ট, সেখানে কত রেখেছে? 3400 বিয়োগ X। এটুকু তো আমরা বুঝতে পেরেছি। যে কোনো একজন, মিস্টার আবির, একটু আমাকে রেসপন্ড জি করুন। স্যার। বুঝতে পেরেছেন? জি। ইয়েস স্যার। ওকে, তাহলে সে এক্স এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছিল 8%-এ, অর্থাৎ 0.08%-এ, আর কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্টে ইনভেস্ট করছিল 5% বা 0.05 ইন্টারেস্ট রেটে। ঠিক আছে, তো আমি দুটো থেকে আগে ইন্টারেস্টটা বের করে নিই, দুটো থেকে আমরা ইন্টারেস্টের অ্যামাউন্টটা বের করে নিই। খেয়াল করে দেখেন, সে মিউচুয়াল ফান্ডের থেকে ইন্টারেস্ট পেয়েছিল I = PRT, X × 0.08 × 1, তাহলে 0.08, এখানে PRT, এক বছরের হিসাব করছি। আমরা একটু ক্যালকুলেশনটা করে দেখি। আমরা প্রথমে মিউচুয়াল ফান্ডের কথা বলছি, মিউচুয়াল ফান্ড। সো মিউচুয়াল ফান্ড থেকে আমরা দেখছি সে মিউচুয়াল ফান্ডে রেখেছিল $X। ওকে, এখন পিআরটি ফর্মুলাটা PRT, তাহলে ইন্টারেস্ট, আমি ইন্টারেস্টটা বের করছি। তো প্রিন্সিপাল কত? সে $X রেখেছে, ইনটু, আর রেট অফ ইন্টারেস্ট কত ছিল এই আপনার ইয়াতে মিউচুয়াল ফান্ড ইন্টারেস্ট রেট ছিল আমার 8%। যে কথা 0.08, একই কথা। টি মানে আমি এক বছরেরটা বের করছি, 1 ইয়ার। তাহলে এটা কত আছে আমার? 0.0, আমি পাচ্ছি 0.08x। তাহলে আমি মিউচুয়াল ফান্ড থেকে ইন্টারেস্ট পেলাম 0.08x। এবার আসি কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্টে কি দাঁড়াচ্ছে ইন্টারেস্ট রেট? কারেন্ট ডিপোজিট ইন্টারেস্ট রেট কত পাচ্ছি? তাও I = PRT, সেখানে কত পাবো? সেখানে ইনভেস্ট করেছি কত? $3400 মাইনাস X, 5% মানে 0.05, এক বছর। তাহলে এখানে আমি কি পাচ্ছি? এই দুটার মাল্টিপ্লিকেশন। এটাতে আমি কি পাচ্ছি? এই অংশটুকু। ওকে, তাহলে আমার মিউচুয়াল ট্রাস্ট থেকে আমি পাচ্ছি কত? আমি মিউচুয়াল ট্রাস্ট থেকে পাচ্ছি, মিউচুয়াল ফান্ড যেটা করছি সেখান থেকে আমার ইন্টারেস্ট পাচ্ছি এটা, আর আমার যেটা
কম্পেটিক্স অ্যাকাউন্ট বা সরি কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্ট, সেখান থেকে আমি ইন্টারেস্ট পাচ্ছি। এটা ক্লিয়ার? এটুকু বুঝতে পারছেন? আপনারা জি স্যার। সবাই বুঝতে পারছেন? ওকে। জি স্যার। আমাকে কি বলেছে, এই দুইটা ইন্টারেস্ট মিলালে কত হওয়ার কথা? $245 না? দুইটা ইন্টারেস্ট যদি যোগ করলে আমার টোটাল ইন্টারেস্ট, মিউচুয়াল ফান্ডের ইন্টারেস্ট এবং কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্টের ইন্টারেস্ট, দুটোটা যোগ করলে কত হওয়ার কথা? $245। তাহলে 0.08x প্লাস 340 এটা, এই দুটোকে অ্যাড করলে আমার কি হওয়ার কথা? $245। ওকে, অ্যাকর্ডিং টু ইকুয়েশন। তাহলে আমরা করে দেখি, মুছে ফেলি। ওকে, এটা হলো কত? 0.08x। তাহলে আমি লিখলাম 0.08x প্লাস এটা ইকুয়ালস টু কত হবে? 245। ওকে, এখন দেখেন এটা ক্যালকুলেশন করলে কত হয়? 3400 ইন্টু 0.05। এই ক্যালকুলেশন করেন আপনারা কেউ, অথবা আমি করে দেখাচ্ছি, খেয়াল করেন। 3400 ইন্টু 0.05, 170। এখানে আমি কি পাচ্ছি? 0.08x, এখানে আছে -0.05x, তাহলে 0.08x মাইনাস 0.05x প্লাস 170 equals to 245। সো এখান থেকে আমি যদি করি, ক্যালকুলেশন করি, তাহলে এখানে কি পাচ্ছি? 0.30 অথবা 0.03x equals to 245 থেকে 170 গেলে কত থাকে? 75। ওকে, 75, ভেরি গুড। এখন 75 কে যদি আমি 0.03 দিয়ে ডিভাইড করি, কত পাবো? খেয়াল করেন। 25 0 mistake 75 ওকে, 2500। 2000 ওকে, 2500। সো আমার এক্স ছিল 2500, আমার এক্স এর মান পেয়েছি 2500। এখন এক্স যদি 2500 হয়, তাহলে 3400 মাইনাস এক্সটা কত হবে? আমার এটা যদি কি হয়, এই অংশটা যদি আমার 3000, এটা যদি আমার 2500 হয়, হ্যাঁ, তাহলে আমার ওই বাকি অংশটা কত হবে? বাকি অংশটা বিয়োগ করতে হবে না? 900 তাহলে 3400 মাইনাস 2500 ইকুয়ালস টু 900। তাহলে সে যদি মিউচুয়াল ফান্ডে 2500 টাকা ইনভেস্ট করে, বাকি 3400 মাইনাস এক্স, 3400 মাইনাস 2500 ইকুয়ালস টু 900, তাহলে তার কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্টে ইনভেস্ট করেছে $900। ওকে, বুঝতে পারছেন? এখন জি স্যার। কোনো কোনো কনফিউশন থাকলে প্রশ্ন করতে পারেন। মাহি জয়েন করছেন? জি স্যার। ওকে, বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানান তো ক্যালকুলেশনটা। আমি একটু রিভিউ করে দিচ্ছি আবার। আমাকে বলেছিল এক মহিলা, মিস মেরি,
তো মেসার্স সিমেন্টে উনি কি করেছেন, $3,400 উনি ইনভেস্ট করেছিলেন দুইটা অ্যাকাউন্টে, একটা মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্ট আর একটা হলো কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্ট। সো কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্টে এবং মিউচুয়াল ফান্ডে তারা যে ইনভেস্ট করেছিল, একটা ছিল 8% আর একটা ছিল 5% ইন্টারেস্ট রেটে। ঠিক আছে, তো বলছে দুটো থেকে ইনকাম হলো আবার $245। তো যদি এমন হয়ে থাকে তাহলে কোন অ্যাকাউন্টে উনি কত টাকা ইনভেস্ট করেছিল। তাহলে আমরা প্রথমে কি করলাম, আমরা প্রথমে ধরলাম উনি $X ইনভেস্ট করেছিল মিউচুয়াল ফান্ডে, আমরা এটাকে মিউচুয়াল ফান্ড ধরেছি, মিউচুয়াল ফান্ডের ইন্টারেস্ট, এই ইন্টারেস্টটা মিউচুয়াল ফান্ডের, আর এটা হলো কারেন্ট ডিপোজিটের ইন্টারেস্ট। ওকে, সো মিউচুয়াল ফান্ডে উনি $X ইনভেস্ট করছে, তো $X হলে $X ইন্টারেস্ট কত, 0.8%। $X 0.8 হলো 0.8% হলো 0.08 ইন্টু X। ওকে, আর কারেন্ট ডিপোজিটে ইনভেস্ট করছে 3,400 মাইনাস X, তো 3,400 মাইনাস X ইন্টু 0.05, এই দুটোকে অ্যাড করলে আমরা পাচ্ছি $2,245 সে ইন্টারেস্ট পেয়েছে ইন টোটাল। এরপর ক্যালকুলেশন করলে X এর মান পেয়েছে 2,500, এর X এর মান 2,500 হলে 3,400 মাইনাস X ইকুয়ালস টু 900। এভাবেই আমরা দুটো মান পেয়ে গেছি। ওকে, আসেন আমরা আশা করি এই অঙ্কগুলোতে আমাদের কারো কোনো প্রবলেম আশা করি নেই। আমাদের কারো কি কোনো প্রবলেম আছে, আমাকে একটু হেল্প করেন, জানান। এখন আমরা এখন একটু নতুন অঙ্ক দেখি, কস্ট রেভিনিউ এন্ড প্রফিট ফাংশন। কস্ট রেভিনিউ এন্ড প্রফিট ফাংশন। ওকে, বলছে আর্স বাইকিং কোম্পানি ম্যানুফ্যাকচারার্স এন্ড সেলস বাইকস। একটা বাইকিং কোম্পানি আর্স, ওনারা কি করে, ম্যানুফ্যাকচার করে, বাইক ম্যানুফ্যাকচার করে এবং সেল করে। তো প্রত্যেকটা বাইকের কস্টিং হয় $440 and the company's fixed costs are $5,000। অর্থাৎ এটা কোম্পানিটার ইনফ্রাস্ট্রাকচারাল কস্টিং কিংবা ইনভেস্টমেন্ট হলো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বা যেটা ফিক্সড কস্ট আমরা বলছি স্ট্রাকচারাল কস্ট, সেটা হলো $5,000। আর প্রতিটা বাইকের পেছনে যে ভেরিয়েবল কস্টটা হয় সেটা হচ্ছে $40 to make। So in addition, all knows the price of each bike comes from the price function। এখন তার প্রাইস ফাংশন দেয়া আছে কত, 300 minus 2x। তার প্রাইস ফাংশন দেয়া আছে 300 minus 2x। এখন বলছে কোম্পানির রেভিনিউ ফাংশন কত হবে, কোম্পানির কস্ট ফাংশন কত হবে, কোম্পানির প্রফিট ফাংশন কত হবে, এগুলো দেয়া আছে। কোম্পানির রেভিনিউ ফাংশন বলছি আমরা rx, রেভিনিউ x। কোম্পানির কস্ট ফাংশন বলছি কস্ট cx, প্রফিট ফাংশন বলছি px। এখন দুটো পয়েন্ট x1 y1 x2 y2 at which the company breaks even। এই পয়েন্টে কোম্পানিটা এমন অবস্থায় পৌঁছায় যেখানে কি হয়, তার লাভ কিংবা ক্ষতি কোনোটাই হয় না, অর্থাৎ তার কস্টিংটা চলে আসে, তার রেভিনিউটা তার কস্টের সমান হয়। এখন আমরা একটু ব্রেক ইভেন পয়েন্টটা নিয়ে আলোচনা করি। ব্রেক ইভেন পয়েন্ট সম্পর্কে সম্ভবত আমাদের ধারণা আছে, তারপর আমি বলি। ব্রেক ইভেনটা আসে কখন, যখন একটা কোম্পানি যে রেভিনিউ সেটা যখন তার কস্টের সমান হয়। when the revenue function equals to cost function, then it is called break even point। ওকে, যখন রেভিনিউ ফাংশনটা কস্ট ফাংশনের উপরে চলে যায়, যখন রেভিনিউ কার্ভটা কস্ট ফাংশন বা কস্ট কার্ভের উপরে চলে যায়, তখন আমার প্রফিট আসে। রেভিনিউ যদি কস্টের চেয়ে বেশি হয় তখন আমার প্রফিট আসে। ওকে, তাহলে আমরা একটু দেখে নেই। রেভিনিউ ইজ ইকুয়াল টু দি নাম্বার অফ ইউনিট সোল্ড টাইমস দ্য প্রাইস পার ইউনিট। রেভিনিউটা আমরা কিভাবে বের করব, কোন একটা পণ্যের রেভিনিউ বা বিক্রয় মূল্য আমরা তখনই বের করতে পারবো যখন এটার কস্ট প্রাইসকে, অর্থাৎ আমরা যখন এটার পার ইউনিট সেলিং যে প্রাইস থাকবে, সেলিং প্রাইস, পার ইউনিট সেলিং প্রাইস, ওই পার ইউনিট সেলিং প্রাইস দিয়ে আমি যখন ওইটার পরিমাণকে, যে কয়েকটা পণ্য আমি বিক্রি করব, সেলস ইউনিটকে সেলস প্রাইস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। রেভিনিউ ফাংশন কিভাবে বের করতে পারবো, সেলস প্রাইস দিয়ে সেলস ইউনিটকে মাল্টিপ্লাই করব। ওকে, আমার সেলস প্রাইস কত, প্রাইস ফাংশন হলো x px, আমি জানি না কত, সেটার মান দেয়া আছে অ্যাজাম্পশন 300 minus 2x, এটা হলো আমার প্রাইস ফাংশন। তো এটা হলো সেলস প্রাইস ফাংশন। এই প্রাইস দিয়ে কি আমি কাকে গুণ করব, সাপোজ কোম্পানি x সংখ্যক
এক্স সংখ্যক কি করেছে, কি বিক্রি করবে, বাইক বিক্রি করবে। তাহলে আমার টোটাল আমাকে যখন রেভিনিউ বের করতে হবে, বিক্রয় মূল্যটা বের করার সময় আমি কি করব, আমার সেলস ইউনিটকে সেলস প্রাইস দিয়ে মাল্টিপ্লাই করব। আমার সেলস প্রাইস হলো প্রাইস এক্স বা 300 - 2x, এটা দিয়ে আমি ইউনিটকে মাল্টিপ্লাই করতেছি এক্স। এক্স মানে হলো এক্স সংখ্যক বাইক আমি বিক্রি করব। তাহলে সেই ক্ষেত্রে আমার রেভিনিউ প্রাইস হবে, রেভিনিউটা হবে 300x - 2x স্কয়ার, 300x - 2x স্কয়ার। ওকে, এটা পেয়ে গেলাম আমার রেভিনিউ ফাংশন। এখন আসেন, a business cost includes fixed cost of $5,000 as well as the variable cost of $40 per bike. To obtain the cost function and fixed cost and variable cost together. আচ্ছা, আমরা জানি টোটাল কস্ট সমান কি, ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট। আচ্ছা, মাহি বা ফাইজা, আপনারা কি আমাকে বলতে পারবেন ফিক্সড কস্ট কি, ভেরিয়েবল কস্ট কি? Fixed cost is a cost which can never be changed, and variable cost always changes with the time. Based on what? As per production, as per output, it changes. আমি যখন কোনো প্রোডাকশনে যাব না, খেয়াল করেন ফিক্সড কস্টের ক্ষেত্রে ভেরিয়েবল কস্টের পার্থক্যটা সিম্পলি বোঝার জন্য আমরা দেখব কি, যখন আমি কোনো বাইক উৎপাদন করব না তখনও কিন্তু আমার ফিক্সড কস্ট থাকবে, কিন্তু যেই আমি উৎপাদনে যাব তখন প্রতি এককে আমার যে কস্টটা বাড়বে সেটাই হলো আমার কি, সেটাই হলো আমার ভেরিয়েবল কস্ট। একটু খেয়াল করেন, আমি একটা কার্ভ এঁকে দেখাচ্ছি, দেখেন আমি বলছি আমার প্রতিটা বাইক তৈরি করার সময় এই যে কস্টিংটা, এটা একটা কস্টিং কার্ভ, এটা অলওয়েজ ফিক্সড, এটা অলওয়েজ কি ফিক্সড, ফিক্সড কস্ট, এটা হলো আমার ফিক্সড কস্ট এই অংশটা। এখন যখন আমি কোনো পণ্য উৎপাদন করব না তখনও কিন্তু এটা থাকবে। হ্যাঁ, এরপরে দেখেন এখান থেকে শুরু হবে আমার একটা পণ্য উৎপাদন করছি, ধরেন একটা পণ্য উৎপাদন করছি, তখন আমার এখান থেকে ভেরিয়েবল কস্ট শুরু হলো। দুটো পণ্য উৎপাদন করলাম, এখানটায় দুইটা, দ্বিতীয়, তখন আমার ফিক্সড কস্ট এখানে গেল, ভেরিয়েবল কস্টটা বাড়বে আস্তে আস্তে। আমি এটাকে আপনাদেরকে গ্রাফে এঁকে দেখাচ্ছি। দেখেন আমার ফিক্সড কস্ট, যখন আমি কোনো পণ্য উৎপাদন করব না তখনও কিন্তু আমার এই ফিক্সড কস্টটা সেম থাকবে অলওয়েজ, এই ফিক্সড, এটা ফিক্সড। এটা কত, $5,000। কিন্তু যেই আমি কোন একটা পণ্য উৎপাদন করব, যেমন সাপোজ একটা, দুইটা, তিনটা, হ্যাঁ চারটা, এভাবে যখন উৎপাদন করব প্রতি এককের সাথে আমার কত ডলার করে যোগ হবে, $40 করে। আমি ধরে নিচ্ছি এখানে ছোট একটা বর্গ সমান কত, 40, তাহলে এই 40, 40, 40, 40, 40 এভাবে। তাহলে এটা আমি কত ধরেছি, এই অংশটুকু কত ধরেছি, $5,000। এটা কি আমার, এটা হলো ফিক্সড কস্ট। ফাইজা আপনি কি দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন? আপনারা আমাকে যে কোনো একজন রেসপন্ড করেন, ফাইজা রেসপন্ড করেন। ওকে, দেখেন এই অংশটুকু হলো আমার ফিক্সড কস্ট, আর এই যে দেখতে পাচ্ছেন ভেরিয়েবল কস্ট, এটা কি, এটা পুরোটা হলো ভেরিয়েবল কস্ট। এটা দেখতে পাচ্ছেন, এটা হলো ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্টটা প্রতি এককের সাথে বাড়ছে। একটা উৎপাদন করলে 40, আরেকটা উৎপাদন করলে 80, আরেকটা উৎপাদন করলে কত আপনার 120। তাহলে এই পয়েন্টটাতে দেখেন, এই পয়েন্টটা আমরা যদি এটাকে আমি আরেকটা কালার দিয়ে দেখাই, এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই পয়েন্টটাতে আমার টোটাল কস্ট কত, এই টোটাল কস্ট হলো এটা, এটা হলো আমার টোটাল কস্ট। এই টোটাল কস্টটা তখন কত হবে, 5,000 + 40, তখন এটার মান হবে 5,040। আবার এই পয়েন্টে এটা হবে 5,008। বুঝতে পারছেন? এটা হলো কি টোটাল কস্ট, এটা হলো আমার টোটাল কস্ট। এইভাবে যত আমি পণ্য উৎপাদন বাড়াবো তত আমার কি এই কস্টগুলো যোগ হবে থাকবে। ঠিক আছে? সো এট দ্য এন্ড অফ দ্য ডে যখন আমি 5 ইউনিট তৈরি করব তখন আমার টোটাল কস্ট হবে এটা, 6 ইউনিট তৈরি করলে এটা। এইভাবে আমরা কি ক্লিয়ার জিনিসটা, এই কনসেপ্টটা বুঝতে পারছি কিনা? আমরা মাইক্রো করে থাকলে এটা বোঝার কথা। আসেন এখন আমার
এই যে দেখছেন 5000 প্লাস 40x, এখানে x এর মান যদি 1 দেন, এই যে x এর মান যদি 1 দেন, x এর মান যদি 1 হয় তখন আমার কি হচ্ছে, আমার টোটাল কস্ট হলো এটা, যেখানে এটার মান হচ্ছে 5000 প্লাস 40x। সো 5000 প্লাস 40x, x এর মান 1 হলে 40, তাহলে 5000 প্লাস 40 করছে 5040। ওকে, তাহলে কস্ট ফাংশনটা আমি পেয়ে গেলাম, এটা হলো কস্ট ফাংশন দেয়া আছে, রেভিনিউ ফাংশন পেলাম। এখন আমাকে বলছে প্রফিট বের করতে, তো প্রফিট ফাংশনটা কি হবে, the profit of a business makes is equal to the revenue it takes in minus what it spends as cost. To obtain the profit function, subtract cost from revenue. আমরা যখন আমাদেরকে কি বের করতে হবে, রেভিনিউ বের করতে হবে, রেভিনিউ বের করতে হলে রেভিনিউ থেকে কি করতে হয়, কস্টটা বিয়োগ দিতে হয়। রেভিনিউ ফাংশন আমরা কত পেয়েছিলাম, রেভিনিউ ফাংশন আমরা পেয়েছিলাম 300x minus 2x square, আর কস্ট ফাংশন কি 5000 প্লাস 40। ওকে, সো x এর মান যদি এখন 1 হয়, সাপোজ আমরা একটু দেখে নেই, রেভিনিউ থেকে কস্ট বিয়োগ করলে কিন্তু আমরা কি পাবো, আমাদের প্রফিট ফাংশনটা পাবো। এখন ধরেন আমি যদি একটা পণ্য তৈরি করি তাহলে আমার প্রফিট কত হবে, একটু বের করে দেখান তো, আপনারা একটু ক্যালকুলেশন করেন। যদি আমি 1 ধরি, x এর মান যদি 1 ধরি, x এর মান 1 ধরলে তখন আমার কি হচ্ছে, আমার টোটাল কস্ট কত আসে, আমি কি বললাম, x এর মান 1 ধরলে টোটাল কস্ট কত আসে, 5440 আসে না? কেন? কারণ আমাদের কস্ট ফাংশন কত আসছে, 5000 প্লাস 40x, 5000 প্লাস 40x। আমাদের কস্ট ফাংশন আসছে টোটাল কস্ট 5000, এটা হলো ফিক্সড কস্ট, প্লাস 40x টা হলো কি আমার ভেরিয়েবল কস্ট। x এর মান 1 হলে 40 প্লাস 40 ইনটু 1 ইকুয়ালস টু 40, 5000 প্লাস 40 ইকুয়ালস টু কত হয়, 5040, এটা হলো আমার টোটাল কস্ট। ওকে, আবার ওইদিকে রেভিনিউ ফাংশন কত, রেভিনিউ ফাংশন হলো আমার 300x minus 2x square, 300x minus 2x square, তো 300x, x এর মান বসালাম আমি 1, minus 2x square, minus 2 into 1 square, তাহলে 300 থেকে 2 গেলে কত, 298, তাই না? আমার এখানে কি দাঁড়াচ্ছে, 3300x minus 2x square, 1 যদি বসাই, তাহলে যাই হোক, আমার এখন দেখেন এই রেভিনিউ থেকে আমি যদি কস্টটা বিয়োগ করি তখন আমার এই ফাংশনটা আসবে, প্রফিট ফাংশন। এখন এখানের মধ্যে শুধু x এর মানটা বসিয়ে দিলে, x এর মান যদি 1 হয় তখন দেখেন তো কত আসে প্রফিটটা, x এর মান 1 হলে, x এর মান 2 হলে, x এর মান 3 হলে, যা আসে তাই আমি বসাই দিব, আমার রেভিনিউ থেকে আমার কস্টটা বিয়োগ করব। খেয়াল করে দেখেন, আমি যখন একটা পণ্য উৎপাদন করতেছি তখন রেভিনিউ কত আসে, খুবই পুয়ার না? এখানে যদি x এর মান 1 হয় তাহলে আমার রেভিনিউ কত আসে, 298 আসে না? হ্যাঁ। ওকে, আর এখানে যদি 1 হয় তখন কত আসে, 540, ঠিক আছে, 5040। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে প্রফিট তো দূরের কথা, অনেক বড় একটা লস আসছে না, অনেক বড় একটা লস আসতেছে কিনা? হ্যাঁ। হ্যাঁ, তাহলে অ্যাট লিস্ট কয়টা পণ্য বিক্রি করার পরে প্রফিটটা আসবে সেটাকে আমরা বলছি ব্রেক ইভেন পয়েন্ট। অর্থাৎ একটা পর্যায়ে আমার কস্টিংটা অনেক বেশি থাকবে, রেভিনিউটা অনেক কম থাকবে। কেন? কারণ আমি তো রেভিনিউ পয়েন্টটা শুরু হবে এখান থেকে, রেভিনিউ পয়েন্টটা শুরু হবে এই জায়গা থেকে। সো রেভিনিউ পয়েন্টটা এক সময় কি করবে, রেভিনিউ পয়েন্ট একটা সময় গিয়ে একটা পর্যায়ে গিয়ে তারপর এটার উপর উঠবে, একটা পর্যায়ে যাওয়ার পরে এটা কি একটু উপর উঠবে। এই যে এই পয়েন্টটা বলতেছি এটাকে বলে ব্রেক ইভেন পয়েন্ট, যখন রেভিনিউ এবং কস্ট সমান হবে। আমরা প্রয়োজন হলে এই অংশটুকু নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আমরা আপাতত রেভিনিউ ফাংশনটা কিভাবে বের করব, কস্ট ফাংশনটা কিভাবে বের করব, প্রফিট ফাংশনটা কিভাবে বের করব সেটার উপর আমরা একটা আলোচনা করলাম। আজকের ক্লাসে আমরা যেটা দেখলাম ফাইনালি, আমরা রেভিনিউ ফাংশনটা কিভাবে বের করব, ওকে, কস্ট ফাংশনটা কিভাবে বের করব, প্রফিট ফাংশনটা কিভাবে বের করব সেটা বের করেছি। ওকে, পরবর্তীতে আমরা এটার ব্রেক ডাউন পয়েন্ট, প্রফিটটা কত হবে, ম্যাক্সিমাম প্রফিট কত হবে সেগুলো নিয়েও আলোচনা করব। আপাতত আমাদের এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা আমাকে জানান। আমরা কি রেভিনিউ ফাংশনটা কিভাবে বের করেছি, কস্ট ফাংশনটা কিভাবে বের করেছি, প্রফিট ফাংশনটা কিভাবে বের করেছি, এটুকু আমাদের ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানান। জি স্যার। হ্যাভ এনি কোয়েশ্চেন? আমাদের কি কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? ওকে, সো আমি একটু কুইকলি রিভিউ করি আমাদের যে ক্লাসে আমরা কি কি আলোচনা করলাম। একেবারে শুরু থেকে আমরা বেশ কিছু ওয়ার্ড প্রবলেম আলোচনা করলাম, কিসের উপর ভিত্তি করে, লিনিয়ার ইকুয়েশনের উপর ভিত্তি করে। ওকে, কিছু আমরা দেখলাম, কিছু ফাইন্যান্সিয়াল প্রবলেম নিয়ে আলোচনা করলাম, ইন্টারেস্ট নিয়ে আলোচনা করলাম, কিছু ইনভেস্টমেন্টের উপর আলোচনা করলাম। এখানে কিছু কারেকশন ছিল, আমি কারেকশনগুলো বলেছি।
এই প্রিন্টিং মিস্টেক বা টাইপিং এরর ছিল, ওগুলো কারেকশন করে নেবেন। আর তারপরে এখানে কিছু ইনভেস্টমেন্টের উপরে ইন্টারেস্ট নিয়ে কাজ করেছি, এবং ফাইনালি আমরা কস্ট ফাংশন, রেভিনিউ ফাংশন এবং প্রফিট ফাংশন কিভাবে বের করব সেটা দেখেছি। তাহলে আমাদের কারো কোনো এইটুকুতে আমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা আমাকে একটু জানান। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তীতে আমাদের পরবর্তী ক্লাসের আলোচনাগুলো শুরু করব।